হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম। পর্ব 16। রাত তার কালো চাদর সরিয়ে নিয়েছে বটে, কিন্তু শেখ বাড়ির বুকের ওপর চেপে বসা আধার এক চুলো সরেনি। ভোরের স্নিগ্ধ আলো যেন এই বাড়ির চৌকাঠ পেরোতে দ্বিধায় ভুগছিল। যে বাড়িতে দিনে শুরু হতো গফুর চাচার গমগমে গলার হাঁক আর আমিনা বেগমের রিনিঝিনি চুরির শব্দে, সেই বাড়িটাই আজ এক গভীর বিষাদের হৃদের মতো শান্ত নিথর। গতকালের উৎসবের জন্য আনা তাজা ফুলগুলো শুকিয়ে বিবর্ণ হয়ে উঠোনের এক কোণে পড়ে আছে, যেন এক ভেঙে যাওয়া স্বপ্নের মূর্ত প্রতীক। রান্নাঘরে ঢেকে রাখা ইলিশ পোলাওয়ের হাঁড়িটা যেন এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গত রাতের অপমানের। সারাবানু কয়েকবার সেদিকে তাকিয়েও হাত লাগাতে পারেনি। খাবারগুলো যেন আর খাবার নেই, হয়ে উঠেছে একরাশ প্রত্যাখ্যান আর যন্ত্রণার স্তূপ। আমিনা বেগম সারা রাত ছেলের ঘরের দরজার সামনে নির্ঘুম কাটিয়েছেন। ছেলের সামান্যতম সারা শব্দ না পেয়ে তার মায়ের মনটা সারাক্ষণ অজানা আশঙ্কায় কুঁকড়েছিল। ভোরের দিকে রাফিদ একবার দরজা খুলেছিল, কিন্তু তার সেই শূন্য নিষ্প্রাণ দৃষ্টি দেখে আমিনা বেগমের কলিজা ছিঁড়ে গিয়েছিল। একটা কথাও না বলে সে আবার নিজের জগতে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। এই জীবন মৃত ছেলেটাকে দেখে তিনি বুঝেছিলেন ঝড়টা শুধু বাড়ির ওপর দিয়ে যায়নি, তার ছেলের আত্মার উপর দিয়ে বয়ে গেছে। গফুর চাচা বারান্দার থামে হেলান দিয়ে বিমর্ষ মুখে বসেছিলেন। তার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটি ইট যেন নীরবে কাঁদছে। রাফিদের এমন ভেঙে পড়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। বাড়িটা যেন এক আহত পাখির মতো ডানা গুটিয়ে বসে আছে, যার আকাশে ওরা সব ইচ্ছে নিঃশেষ হয়ে গেছে। বেলা যখন গড়িয়ে 10টা ছুঁই ছুঁই, ঠিক তখনই শেখ বাড়ির নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে একটা ধপধপে সাদা গাড়ি এসে গেটের সামনে থামলো। গাড়িটা দেখেই গফুর চাচার বুকের ভেতরটা ধক করে উঠল। এই গাড়ি তার চেনা। গতকাল সন্ধ্যায় এই গাড়ি থেকেই নেমে এসেছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃসময়। তিনি শঙ্কিত পায়ে উঠে দাঁড়ালেন। বাকি থাকা অপমানটুকু সম্পূর্ণ করতেই কি তাদের আবার আসা? গাড়ি থেকে নামলেন আবির রহমান। তার পরনে দামি পোশাক, কিন্তু চেহারায় সেই উত্তক্ত আভিজাত্যের লেশমাত্র নেই, বরং তার চোখে মুখে ভেসে আছে গভীর সংকোচ আর অনুশোচনার ছায়া। তার পিছু পিছু নামলেন তার স্ত্রী লায়লা রহমান এবং ভাইয়ের ছেলে আব্রাহাম। আব্রাহামের হাত ধরে নামলেন গফুর চাচার মেয়ে নেহা। কিন্তু যা দেখে গফুর চাচার বুকের ভেতরটা তোলপাড় হয়ে গেল তা হলো তাদের উদ্দেশ্য। আব্রাহামের হাতে দুটো বিশাল রূপচাঁদা মাছ রূপালি থালায় সাজানো, আরেক হাতে ফলের বিশাল ঝুড়ি স্বচ্ছ র্যাপিং পেপারে মোড়া। এটা কোনো ঝগড়ার আগমনী বার্তা নয়, এ যে সরাসরি সম্বন্ধের প্রস্তাব। গফুর চাচার কাছে নেহার উপস্থিতিটা স্বাভাবিক ছিল, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনের এই আকস্মিক পরিবর্তন আর আনুষ্ঠানিকতা তাকে অবাক করে দিল। যে মানুষগুলো কাল আগুন নিয়ে এসেছিল তারা আজ পানি হাতে কেন? আমিনা বেগম আওয়াজ পেয়ে ঘরের ভেতর থেকে বাইরে এলেন। আবির রহমানদের সপরিবারে এভাবে দেখে তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তার দৃষ্টিতে প্রশ্ন, আবার কি চান তারা? তিনি শক্তমুখে দরজার সামনে এসে দাঁড়ালেন, যেন এক দুর্গের দ্বার আগলে রেখেছেন। আবির রহমান ধীর অপরাধী পায়ে এগিয়ে এলেন। আমিনা বেগমের কঠিন মুখের দিকে তাকিয়ে তার মাথাটা আপনা আপনি ঝুঁকে গেল। তিনি তোতলাতে বললেন, বেয়ান সাহেবা, আমি কি ভেতরে আসতে পারি? বেয়ান সাহেবা সম্বোধনটা আমিনা বেগমের কানে বিদ্রূপের মতো শোনালেন। যে মানুষটা কাল তার ছেলেটাকে সমাজের চোখে অপরাধী বানিয়ে দিয়ে গেল, তার মুখে এই ডাক যেন এক নির্মম পরিহাস। তিনি কোনো উত্তর না দিয়ে স্থির শীতল দৃষ্টিতে তাকিয়ে রইলেন।
তার নীরবতায় যেন আবির রহমানকে আরও বেশি অপরাধী করে তুলল। তিনি ভাঙা গলায় বললেন, আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা হয় না। একজন বাবা হিসেবে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মেয়ের ভবিষ্যতের চিন্তা আমাকে এতটাই স্বার্থপর করে তুলেছিল যে আমি আপনার ছেলের বর্তমানের রক্তক্ষরণটা দেখতে পাইনি। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, আমি লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কথাগুলো বলতে বলতে একজন রাশভারী অহংকারী মানুষের গলা ধরে এলো। তার এই অসহায় আত্মসমর্পণ দেখে আমেনা বেগমের কঠিন মনটাও বুঝি একটু আর্দ্র হলো। ঠিক তখনই নেহা এগিয়ে এসে আমেনা বেগমের হাত দুটো ধরল। সেই একমাত্র ব্যক্তি যে দুই পরিবারের যন্ত্রণাটুকু কাছ থেকে অনুভব করতে পারে। সে কান্না ভেজা গলায় বলল, খালাম্মা, আমি জানি আপনারা কতটা কষ্ট পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমার চাচা শ্বশুর তার ভুলের জন্য অনুতপ্ত। অলিভিয়া আপু কাল রাত থেকে কিছু মুখে দেয়নি। তার অবস্থা দেখে মনে হচ্ছে সেও আমার ভাইয়ের মতো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। চাচি, আপনি তো একজন মা, আপনি তো বুঝবেন। লায়লা রহমানও এগিয়ে এলেন, তার চোখেও জল। তিনি আমেনা বেগমের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বললেন, আপা, আমার মেয়েটার মুখের হাসি কেড়ে নিয়ে আমরা নিজেরাও এক মুহূর্ত শান্তিতে নেই। ওর সুখ আপনার ছেলের সাথেই জড়িয়ে আছে। আমরা আমাদের মেয়ে সেই সুখ ভিক্ষে চাইতে এসেছি আপনার কাছে। দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। ভেতর থেকে সব শুনছিল রাফিদ। আবির রহমানের কণ্ঠস্বর শুনে প্রথমে তার শরীরে রক্ত জমে গিয়েছিল, কিন্তু যখন তাদের সবার অনুশোচনা ভরা কণ্ঠ, বিশেষ করে নেহার আকুতি তার কানে এলো, তখন তার পাথর হয়ে যাওয়া বুকের ভেতরটা যেন নড়ে চড়ে উঠল। সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাফিদকে দেখে আবির রহমানের বুকটা অপরাধ বোধে দুমড়ে মুচড়ে গেল। ছেলেটার বিধ্বস্ত চেহারা, লাল হয়ে ফুলে থাকা চোখ, সবই তার নির্মম আচরণের সাক্ষী। তিনি রাফিদের দিকে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমি জানি কোনো কথায় তোমার ক্ষত শুকোবে না। বাবা, আমি জানি কোনো কথায় তোমার ক্ষত শুকোবে না, কিন্তু বিশ্বাস করো, আমি আমার মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছি না। অলিভিয়া তোমাকে ছাড়া ভালো থাকবে না। আমি তোমার হাতে আমার মেয়ের সব সুখ তুলে দিতে চাই। তুমি কি ওকে গ্রহণ করবে? রাফিদের মনে হচ্ছিল সে এক অবিশ্বাস্য স্বপ্ন দেখছে। যে মানুষটা তাকে গতকাল আবর্জনার মতো প্রত্যাখ্যান করেছিল, সেই মানুষটাই আজ তার হাতে নিজের রাজকন্যাকে তুলে দিতে চাইছে। সে ফ্যাল ফ্যাল করে সবার মুখের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে আব্রাহামের ইশারায় আরেকটা গাড়ি এসে থামলো। সেই গাড়ি থেকে ভয়ে ভয়ে নামলো অলিভিয়া। রাফিদের বিধ্বস্ত রূপ দেখে তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ দিয়ে অজরে জল পড়তে লাগলো। রাফিদ অলিভিয়ার দিকে তাকালো। মেয়েটার চোখে জল, কিন্তু সেই জলে তার জন্য কোনো ঘৃণা নেই, আছে কেবল অতল মায়া আর নিখাত ভালোবাসা। এই মায়াবী চোখ দুটোর জন্যই তো সে আবার নতুন করে বাঁচতে চেয়েছিল। এই একজোড়া চোখের জন্য সে শত অপমান সহ্য করতে পারবে। সবার নীরবতা ভেঙে আমেনা বেগম এগিয়ে গেলেন। তিনি অলিভিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আবির রহমানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমার ছেলের চোখের জল আমি ছাড়া আর কেউ দেখেনি। ওর ভাঙা বুকের হাহাকার আমি ছাড়া আর কেউ শোনেনি। আমি মা, আমার ছেলে সুখী আমার পৃথিবীর সব। আমার ছেলে যদি আপনার মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে সুখী হয়, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। কথাটা শোনার সাথে সাথেই যেন বাড়ির থমথমে পরিবেশটায় এক ঝলক বসন্তের বাতাস বয়ে গেল। সাহারা বানুর চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। গফুর চাচা আলহামদুলিল্লাহ বলে সবার দিকে তাকালেন। তার মেয়ের হাত ধরে যে সম্পর্কটা প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেটাই যে আবার জোড়া লাগতে চলেছে, এটা ভেবে তার বুকটা গর্বে ভরে উঠল। আবির রহমান কৃতজ্ঞতার দৃষ্টিতে আমেনা বেগমের দিকে তাকালেন। তিনি পকেট থেকে দুটো মখমলের বক্স বের করলেন। একটা দিলেন রাফিদের হাতে, আরেকটা অলিভিয়ার হাতে। বক্স খুলতেই বেরিয়ে এলো দুটো অপূর্ব সুন্দর হীরের আংটি। আব্রাহাম হেসে বলল, ভাই, আর দেরি কেন, পরিয়ে দাও। রাফিদ কাঁপা কাঁপা হাতে আংটিটা তুলে নিল। সে অলিভিয়ার সামনে গিয়ে দাঁড়ালো।
মেয়েটার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে তার মনে হলো তার জীবনের সব আমাবস্যার রাত বুঝি এবার শেষ হবে। সে পরম ভালোবাসায় আর মমতায় অলিভিয়ার নরম অনামিকায় আংটিটা পরিয়ে দিল। অলিভিয়াও ভেজা চোখে রাফিদের আঙুলে পরিয়ে দিল তার ভালোবাসার চিহ্ন। এই আংটি বোতল শুধু দুটো ধাতব বৃত্তের বিনিময় ছিল না, ছিল দুটো ক্ষতবিক্ষত হৃদয়ের আজীবন পাশে থাকার অঙ্গীকার। বাড়ির আবহ নিমিষেই বদলে গেল। যে বাড়িতে শোকের ছায়া নেমেছিল সেখানে আজ আনন্দের স্রোত বইতে লাগলো। সাহারা বানু ছুটে গিয়ে মিষ্টি নিয়ে এলেন। গফুর চাচা সবাইকে মিষ্টি মুখ করালেন। আমেনা বেগমের মুখে ফুটে উঠল সেই পরিচিত স্নিগ্ধ হাসি যা গত 24 ঘন্টায় হারিয়ে গিয়েছিল। আবির রহমান প্রস্তাব দিলেন, সব যখন ঠিকঠাক হয়েই গেল তাহলে আর দেরি করে লাভ কি? সামনের শুক্রবারে আমরা শুভ কাজটা সেরে ফেলতে চাই। আমিনা বেগমও তাতে সানন্দে সম্মতি দিলেন। সেই বাড়িতে আবার বিয়ের সানাই বাজার প্রস্তুতি শুরু হলো। যে বাড়িটা কিছুক্ষণ আগেও ভুতুরে জাহাজ ছিল সেটাই এখন এক আনন্দ উৎসবের আসমান তরি। দুপুরের পর আবির রহমানরা চলে গেলেন। যাওয়ার আগে লায়লা রহমান আমিনা বেগমকে বুকে জড়িয়ে ধরে বলে গেলেন, দোয়া করবেন মেয়েটাকে আপা, ও বড় অভিমানী তবে মনটা একদম কাচের মতো স্বচ্ছ। আমিনা বেগম হেসে জবাব দিলেন, ও এখন থেকে শুধু আপনার মেয়ে নয়, আমারও মেয়ে। সবাই চলে যাওয়ার পর বাড়িটা একটু শান্ত হলো, কিন্তু এ শান্তি বিষণ্ণ নয়, এ শান্তি বড় স্নিগ্ধ, বড় মায়াবী। রাফিদ নিজের ঘরে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিল। তার মনে হচ্ছিল সে যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে। আঙুলে থাকা আংটিটার উপর হাত বোলাতে বোলাতে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অলিভিয়া, তার অলিভিয়া। সুখ নামক অনুভূতিটা যে এতটা তীব্র, এতটা সুন্দর হতে পারে তা সে প্রায় ভুলতেই বসেছিল। সন্ধ্যা নামার ঠিক আগে তার মনটা কেমন উড়ু উড়ু করছিল। সে ভাবল একবার বাইরে থেকে হেঁটে আসা যাক, মনটা আরো হালকা লাগবে। গফুর চাচাকে বলে সে বাড়ির বাইরে এলো। হালকা হিমেল হাওয়া বইছে। শিউলি ফুলের গন্ধটা আজ আর তার কাছে করুণ মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে ভালোবাসার সৌরভ। সে পকেট থেকে মোবাইলটা বের করে অলিভিয়ার নাম্বারটা ডায়াল করতে যাবে, ঠিক তখনই একটা কালো কাচের মাইক্রোবাস তীব্র গতিতে এসে তার সামনে দাঁড়ালো। রাফিদ কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে 4-5 জন মুখোশধারী লোক নেমে এলো। তাদের বলিষ্ঠ চেহারা আর হিংস্র চোখ দেখে রাফিদের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই দুজন তাকে লোহার মতো শক্ত করে জাপটে ধরল। কিছু বুঝে ওঠার বা চিৎকার করার সুযোগও দেওয়ার আগেই একজন তার মুখে ক্লোরোফর্ম মাখানো একটা রুমাল চেপে ধরলো। এক তীব্র ঝাঁঝালো গন্ধে রাফিদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার শেষ শক্তিটুকুতে সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চোখের সামনে পৃথিবীটা দুলতে শুরু করলো। অলিভিয়ার মায়াবী মুখটা একবার তার চোখের সামনে ভেসে উঠতে মিলিয়ে গেল। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সে একজনের মুখোশের আড়ালে তাকে বেরিয়ে আসা একজোড়া ক্রূর পরিচিত চোখ দেখতে পেল। সেই চোখ জোড়া তার খুব চেনা, নীল। রাফিদের নিথর দেহটা ওরা এক বস্তার মধ্যে টেনে হিস্টে গাড়িতে তুলে নিল। কালো মাইক্রোবাসটা এক মুহূর্ত না দাঁড়িয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। রাস্তার উপর পড়ে রইল শুধু রাফিদের মোবাইল ফোনটা, যার স্ক্রিনে তখনও উজ্জ্বল হয়ে ভাসছিল অলিভিয়ার নাম। যে সুখের পাখিটা সবেমাত্র শেখ বাড়ির বারান্দায় নির্ভয়ে এসে বসেছিল, সে কি তবে আবারও ভয়ে উড়ে গেল, নাকি কোনো হিংস্র বাস তাকে ছো মেরে নিয়ে গেল এক অজানা অন্ধকার ঠিকানায়? যে বাড়িতে কিছুক্ষণ আগেও বিয়ের আনন্দ বাজছিল, সেই বাড়ির বড় ছেলের ভাগ্যকাশে নেমে এলো এক অশুভ কালো ঘন মেঘ। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।